ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শ্রদ্ধেয় সিরাজ ভাই, আরো উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় বেলাল ভাই সহ আমার বন্ধুবর বাদল মাস্টার এবং অন্যান্য প্রার্থীবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আমি অত্যন্ত গভীর সাথে একমত পোষণ করছি যে শ্রদ্ধেয় বেলাল ভাই বললেন যে স্বর্ণালী যুগ যে সেটা ছিল, সেখানে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন, তারা যেমন স্বর্ণালী যুগের শ্রদ্ধেয় পাত্র ছিল এবং সেই সঙ্গে ভোটার বিন্দু যারা ছিলেন তারাও কিন্তু স্বর্ণালী যুগে একজন মহামানব ছিলেন। তার কারণ তারা যে সময় নেতৃত্ব দিয়েছিলেন তাদের কথার কিন্তু একটা মূল্যায়ন ছিল। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের কথার কোনো ঠিক নাই। সকালবেলা এক ক্যান্ডিডেটের কাছে যাচ্ছি, বিকালবেলা এক ক্যান্ডিডেটের কাছে যাচ্ছি, রাত 12টার সময় এক ক্যান্ডিডেটের কাছে যাচ্ছি, তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের মাঝে উভয় পক্ষের কিন্তু আমরা সবাই দণ্ডিত অপরাধী। এই নির্বাচনে প্রার্থীরাও যেমন আমরা চা পান মিষ্টি খাওয়ার জন্য টাকা দেই, অনুষ্ঠান করার জন্য টাকা দেই, ভোটাররাও কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করে থাকেন। ইনশাআল্লাহ স্বর্ণালী যুগের উভয় পক্ষের আজকের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে পরিবর্তন আনতে হলে ক্যান্ডিডেট এবং ভোটার ভাইরা মায়েরা যারা আছেন তাদেরকেও পরিবর্তন হতে হবে। ইনশাআল্লাহ চেয়ারম্যানের কাছে যাইতে হবে না, মেম্বারের কাছে যাইতে হবে না। আপনারা যদি সঠিকভাবে ভোট, তাদের আপনাদের মূল্যবান ভোট যদি আপনাদের পছন্দ হয়, যে ক্যান্ডিডেট যোগ্য মনে হবে সেই ক্যান্ডিডেটকে ভোট দেবেন এবং আপনারা ওই ক্যান্ডিডেটের বদনাম এখন আসতেছে, বদনাম এটা যুগেরই হাওয়া। শেখ মুজিবুর রহমান যেমন নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশে, তার আমলে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলেন। আজকে ডাক দেখ আজকে কিন্তু ঐক্যবদ্ধ হবে না, তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো যাই হোক, আমরা এখানে অনেক পরিবর্তনের কথা শুনছি। ইনশাল্লাহ আপনারা পরিবর্তনশীল হবেন, আমরাও পরিবর্তনশীল হব। ইনশাল্লাহ গরিব ধনীর ভেদাভেদ থাকবে না, ভোটারদের ভেদাভেদ থাকবে না, ঐক্যবদ্ধ হন। ইনশাল্লাহ আমি ঘোষণা দিয়েছি, যদি আমি চেয়ারম্যান আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, যে কোনো ভাতার ইনশাল্লাহ কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। আপনারাও জনগণ সোচ্চার হন। ইতিপূর্বে আমার এক অনুষ্ঠানে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আমাদের ভোলার শ্রদ্ধেয় জনাব হাজী উনি প্রশ্ন করছিলেন যে চেয়ারম্যান সাহেব আপনি তো হক আদায় করতেছেন না আমাদের। তা আমি বললাম যে হাজী সাহেব, আপনি আজকে যে এখানে মিটিংটায় আসছেন আমার 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে। আমি এই টাকাটা কোথায় পাবো? সরকার তো আমাকে টাকাটা দেয় নাই। আমার চেয়ার খরচ, প্রিন্সি খরচ, অন্যান্য খরচ, মিষ্টি খরচ, চা পা, তো আগেই তো আপনারা হক খরচ করে নিয়েছেন। আমার নির্বাচন করতে যে 70-80 লক্ষ টাকা খরচ হয়, এই টাকাটা আসবে কোথার থেকে? তাই আমি জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও পরিবর্তনশীল হন এবং চেয়ারম্যান মেম্বারও পরিবর্তনশীল হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে এখানে অনেক অতিথি আছে, কথা বেশি দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আপনারা যুগের পরিবর্তন আনতে হলে আপনাদের সকল জনগণ আপনারাও পরিবর্তন হন এবং ক্যান্ডিডেট যে সকল মহোদয় আছেন ওনারাও পরিবর্তন হবেন এবং যাকে যোগ্য মনে করবেন, এখানে এক বক্তা বলে গেলেন যে যাকে যোগ্য মনে করবেন সেই যোগ্য চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ। যে যে সকল ক্যান্ডিডেট আছেন, বেলাল ভাই একজন শিক্ষক, অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, নান্নু সাহেব আলুর ব্যাপারী, ইনশাআল্লাহ ওই আমার শ্রদ্ধেয় বাদল ভাই উনিও একজন শিক্ষক, এবং ডিলার সাহেব উনিও একজন বিশিষ্ট ব্যবসায়ী, এবং আমি কিন্তু জাহাঙ্গীর জনগণের মাঝে সব সময় থাকতে পারি। আমার কোনো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। ইনশাআল্লাহ আপনারা যোগ্য মনে হলে ইনশাআল্লাহ আপনারা দয়া করে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ সামরিক কেরোনা নামনাথপুর ইউনিয়ন সম্মানিত সভাপতি জনাব মোফাজ্জল হোসেন বাদল মাস্টার। জনাব মোফাজ্জল হোসেন বাদল মাস্টার।
বিসমিল্লাহির রহমানির রহিম। শয়েকপুর এসবি যুব ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আপনাদের সকলের সুপরিচিত আমাদের 13 নম্বর রামনাথপুর ইউনিয়নের গর্ব বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক। আপনারা জানেন উনি জননেত্রী শেখ হাসিনার ভাস্তি জামাই জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ ডিলার নামে পরিচিত আইব ভাই। উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান যিনি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ভাই। উপস্থিত আছেন কৃষক লীগের সম্মানিত সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী নান্নু সরকার। উপস্থিত আছেন চত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বেলাল ভাই। উপস্থিত আছেন অন্যান্য সুধীজন আওয়ামী লীগের নেতৃবৃন্দু, ছাত্রলীগের নেতৃবৃন্দু, যুবলীগের নেতৃবৃন্দু। উপস্থিত আছেন সামনে আমার মঞ্চে প্রাণপ্রিয় এলাকার সুধীজন মা বোনেরা, সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা ও অন্তরস্থান থেকে ঈদুল আজহার শুভেচ্ছা সহ আমি সালাম জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম। আসলে আজকের ঈদ মানেই আনন্দ, সেই আনন্দটাকে আমরা একসঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকের এই অত্র অঞ্চলের অত্র এলাকার যুবক ভাইরা আমাদের মধ্যে একটা মিলন মেলা তৈরি করে দিয়েছেন। আমাদের মধ্যে যে পারস্পরিক হিংসা, পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সেগুলো ভুলে গিয়ে আমাদের মধ্যে যে সম্প্রীতি, আমাদের মধ্যে যে ভালোবাসা, এই বন্ধনটা তৈরি করার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান আমি মনে করি। কারণ আমরা অনেক সময় আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের মধ্যে অনেক সমাজে চলাফেরার থেকে অনেক ঝামেলা হয়, কথাবার্তার ত্রুটি হয় বা অনেক কিছু ত্রুটি হয়। সেই ত্রুটিগুলোকে দূরীভূত করে আমরা একটা সুন্দর জীবনযাপনের লক্ষ্যে পৌঁছার জন্যই কিন্তু এই যুবক ভাইরা আমাদের একটা মিলন মেলা তৈরি করে দিয়েছেন। সেখানে আমরা আমাদের যারা নেতৃত্ব দেয় আমাদের সমাজের, আমরা যারা সমাজের মানুষের পাশে দাঁড়াই, আমরা যারা যুবকের পাশে দাঁড়াই, তারাই কিন্তু আমরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব দ্বিধা আছে সেগুলো দূরীভূত করে আমরা আসলে একটা সম্প্রীতির সমাজ করতে চাই। মূলত বিষয় এটাই। যাই হোক, আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, আজকের যুবক আগামী দিনে এই সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। তো একটা খুশির সংবাদ যে তারাই আজকে এই মিলন মেলা তৈরি করে দিয়েছেন, যে যুবকরা আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতির মেলা তৈরি করে দিয়েছেন। আমি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনুষ্ঠান শোনার পর আপনারা গান শুনবেন। অনেক বক্তা এই বক্তব্য দিয়ে গেলেন, অনেক চেয়ারম্যান পদপ্রার্থী তারা বক্তব্য দিয়ে গেলেন, তাদের মনোভাব প্রকাশ করে গেলেন। তারা নির্বাচিত হলে কি করবেন না করবেন তারা কিন্তু অনেক কিছু বলে গেলেন। যাই হোক, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা নির্বাচিত হলে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন এবং সরকার যে অনুদান দেয় সেগুলো আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন। আজকে আমরা যে মাঠে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান করতেছি একটা প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুল কিন্তু এক সময় ছিল বেসরকারি, শিক্ষকরা বেতন পাইতো 5,000 টাকা। আমাদের সেই সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার একযোগে 26,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করে দিয়েছে। এবং আপনারা অবগত আছেন যে পদ্মা সেতুর মতো সেতু আমাদের সরকার নিজ অর্থায়নে সরকার করেছেন। আপনারা দেখতে পাবেন যে বিশ্ব রোড 4 লাইন রাস্তা করে সরকার করতেছে। সরকার উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছেন এবং অনেক উন্নয়ন করতেছেন। তাই আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন দীর্ঘ সময় দেশ পরিচালনা করতে পারেন। কারণ শেখ হাসিনার সরকার যতদিন থাকবে আমরা কিন্তু সবাই নিরাপদে থাকবো ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের স্পিকার আপনার জন্য দোয়া করবেন, আমাদের এখানে একজন বিশিষ্ট সমাজসেবক এসেছেন সিরাজ ভাই, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আমাদের পাশে দাঁড়িয়ে সবার সেবা করতে পারেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমি কিন্তু একজন চেয়ারম্যান পদপ্রার্থী। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। সেই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন।
সেই নৌকায় ভোট দেওয়ার জন্য। জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা দিয়েছেন, কিন্তু আপনারা সেই কিন্তু নৌকার নিয়ে ছোট যায়। মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আপনারা বাংলাদেশ নিয়ে সরকার এসে যদি এত বাড়িতে উন্নয়ন করে থাকে, বয়স্ক ভাতা 100% দিয়ে থাকে, বিধবা ভাতা 100% দিয়ে থাকে, তাহলে নৌকা মার্কার বাইরে কারো যাওয়ার কোনো কথা আমি মনে করি না। কারণ সরকার এত উন্নয়ন করতেছে, এত উপবৃত্তি দিচ্ছে, তারপরে আপনাদের যে বিভিন্ন সমস্যা, সেই সরকার কিন্তু সেই সমস্যার সমাধান করতেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকার, যিনি দিন রাত পরিশ্রম করে এই দেশটার জন্য ঘুম হারাম করে তিনি কিন্তু উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাহলে অবশ্যই যে প্রার্থী যত বক্তব্য দিয়ে যায়, নৌকা মার্কার বাইরে যাওয়ার কোনো আপনাদের কিন্তু কোনো সুযোগ নাই। কারণ সরকার তো আপনাদের জন্য কাজ করতে যাচ্ছে, সরকার তো আপনাদের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেই সরকারই তো আমাকে নৌকা মার্কা দিয়েছেন। তাহলে নৌকার বাইরে আপনারা কেমনে যাবেন? যে যত বক্তব্যই দেখ, যে যাই করতে থাক, কিন্তু সরকার রাস্তাঘাট কে করবে? সরকার করবে, এমপি করবে। তো সরকার বাহিনী কোনো যদি কেউ চেয়ারম্যান হতে চায়, সে কি আপনাদের রাস্তাঘাট করে দিতে পারবে? পুলঘাট করতে দিতে পারবে? বয়স্ক বিধবা দিতে পারবে? তাহলে আপনাদের এত যে বক্তব্য, এইসব বক্তব্য কিন্তু কোনো কাজে আসবে না। তাই আমি এখানে আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক কিছুক্ষণ আগে আমাদের একটা অভিযোগ জানালেন যে ভাই আমাদের এখানে এই ফিল্ডটিটা খুব নিচে, এখানে একটু মাটি ভরাট করতে হবে। অনেক চেয়ারম্যানই তো বক্তব্য দিয়ে গেলেন, এই মাঠের কথা তো কেউ বললেন না। এই মাঠে কি করতে হবে? এই এলাকার উন্নয়ন কি করতে হবে? রাস্তাঘাটে কি উন্নয়ন করতে হবে? আমি সেই প্রধান শিক্ষক আমার ভাইরা সেকেন্দার ভাইয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব, এলাকার লোকজনের দৃষ্টি আকর্ষণ করব। আমি আগামী অর্থ বছরে জুন তো শেষ, জুলাই টু আগস্টের মধ্যে এই ফিল্ডটিতে মাটি কাটার জন্য 50,000 টাকার একটা টিয়ার দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যে এলাকার উন্নয়নের ক্ষেত্রে আপনাদের নৌকা মার্কায় ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, এই স্লোগান দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোবাজ্জেম হোসেন বাদল মাস্টারকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের ইউনিয়নের বিশিষ্ট সার ব্যবসায়ী, আপনাদের সকলের পরিচিত জনাব আইয়ুব আলী সরকার। জনাব আইয়ুব আলী সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এসবি যুব উন্নয়ন অনুষ্ঠানের, সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি সিরাজ ভাই, এখানে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর ভাই, এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি বাদল ভাই, এখানে উপস্থিত আছেন নান্নু ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের বেলাল ভাই। আপনারা তো আজকে আমাদের কথা ভালো লাগবে না, কেননা অনুষ্ঠান গান বাজনা আপনাদের মনের খোরাক। আপনাদের আমাদের কথা আজকে ভালো লাগবে না, কেননা আপনারা অনুষ্ঠান শুনতে আসছে। আপনারা এই ইউনিয়নের ভালো মন্দ আপনারাই জানেন, কেননা আমরা আজকে জন্ম হইনি। আমি যে আমার বয়স 54 বছর, আমি তো এখানে আজকেই জন্ম হইনি। আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করবে, কেননা আপনারা বলতেছেন উন্নয়ন, এখানে আসুন। উন্নয়ন কেমন করে সম্ভব? এলাকার এমপি লাগবে, আসো আমরা এখান থেকে এলাকার এমপি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আসো। আমরা কি করি? বিভিন্ন দলমল নির্বিশেষে হর পশ্চিমের দিক যায় এমপি বানাই। আমি সিরাজ ভাইকে বলতে চাই, আপনি সামনে নির্বাচন, এমপি নির্বাচন করবেন। আমরা 15, 13, 12, 10, 11 এই এলাকাগুলো এমপি নয়। আমি ঘুরে দেখছি, আপনার জনগণ
দল চাচ্ছে। সিরাজ ভাই, কেননা নিজের সুখটাই সুখ নয়, জনগণের পাশেও দাঁড়াতে হবে। আমি এই দিনের আজকে ভোট না করলেও আমার চলবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। এই এলাকা কে কি করছে জনগণই ভালো জানে, ওটা আর নতুন করে বলতে হবে না। আমার কথা, সামনে নির্বাচন, নির্বাচন পিছিয়ে গেছে, নির্বাচন হবে। আপনারা সজাগ থাকবেন, আপনারা তাকে ভালো মনে করবেন। কে কি করবে, কে কি করতে পারে, কে কি খাবে না, সেটা আপনারাই চিন্তা ভাবনা করবেন। এটা স্থানীয় সরকার, একটা চেয়ারম্যান এই রাস্তা করতে পারবে না, সেজন বলে ঢোকা দেবে। আপনাদের উন্নয়ন করতে পারবে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ ভাতা, এগুলো কাজ করতে পারে বেলে টাকায়। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কোথায় থেকে খরচ করবে, কে খরচ করলে সামলিতে পারবে, তাকে ভোট দেবেন। কেননা সিরাজ ভাই, আমি আর একটা কথা বলে যাচ্ছি, আপনার এই ইউনিয়ন, আপনি ভাই মহব, এই ইউনিয়নের মাথা, আপনি আমাদের ভবিষ্যৎ। আমাদের সামনে নির্বাচন সুষ্ঠু হয়, কে চেয়ারম্যান হবে আর কে হবে না সেটা দেখার বিষয় নয়, ভোট যেন আমাদের সুষ্ঠুভাবে হয়, এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দুদের আলাপ। ধন্যবাদ আইব ভাইকে। আসলে যারা চেয়ারম্যান ক্যান্ডিডেট এখানে এসেছেন, মানে সবাই এক জায়গায় এসেছে, মন খুলে কিন্তু বক্তব্য দিতে পারেন নাই। তারপরেও আমি সভাপতি হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বক্তব্য দিয়েছেন। আর এখানে যেহেতু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে মূল্যবান আপনারা সবাই বলতে চান। আমি একটি কথা বলতে চাচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, যদি নির্বাচন কিছুদিনের মধ্যে হয় বা যখনই হোক, খেদমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদের একটা মুখোমুখি অনুষ্ঠান করা হবে, সেখানে আপনারা খুন খুলে বক্তব্য দেবেন এবং যারা জনগণ আছে তারাও ওখানে যায় থাকবে, এবং কে কে করবেন না করবেন সবকিছু আমরা ওখানে ভিডিও অর্থাৎ রেকর্ড করে রাখবো। পরবর্তীতে যদি সেই কাজ না করেন তাহলে আমরা এলাকায় গেলে আপনাদেরকে ধরবো। কি বলেন আপনারা? হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আমি সভাপতি হিসাবে এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন এখানে আমি আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন, অত্র ক্লাবের সভাপতি, তার সম্পর্কে দুই একটি কথা বলে তাকে মঞ্চে নিয়ে আসছেন। আমি এই বলে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার টাকা আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। সম্মানিত সুধী, এসবি যুব উন্নয়ন ক্লাবের কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি, অনুষ্ঠানের মধ্যমণি, পীরগঞ্জের গণমানুষের নেতা, পীরগঞ্জের জননন্দিত জনপ্রিয় নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে এই পর্যায়ে তার মূল্যবান এবং ক্লাব কর্তৃক এবং আমাদের আশপাশের দুই পাড়া মিলে রাস্তাঘাট সম্পর্কে এবং সর্বোপরি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই। সিরাজ ভাইয়ের জন্য জোড়া হাতে করতালে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের পীরগঞ্জের উপজেলার নয়নমণি, বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই। ওনাকে আমার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাই প্রথমে
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আজকের এসবি যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত যে সঙ্গীত ঈদ মিলনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে আছেন উপস্থিত আসন্ন 13 নং রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান, সমস্ত প্রার্থীগণ আছেন, অত্র এলাকার সুধীজন এবং মা ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন না, কখনো দেখেন নাই, নাম শুনে থাকতে পারেন। আমি আমার পরিচয় আমি নিজের মতো করে, আমার নাম হচ্ছে সিরাজ, আমার বাড়ি বড়রামপুর, বর্তমান যিনি চেয়ারম্যান সাদেক বিচ্ছি, উনি আমার বড় ভাই। তো উনি নিশ্চয়ই আপনারা জানেন এবার ইলেকশন করবেন না, যার জন্য আমার মঞ্চের ডান পাশে বসা সমস্ত পদপ্রার্থীগণ এবং তারা দাবি করেছেন যে আমার কাছে বললেই নাকি হবে। আমি অত্যন্ত দৃঢ়তার সহিত বলতে চাই, আগামী ইউপি নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আপনারা তাকে ভোট দেবেন, তিনি নির্বাচিত হবেন। কেননা ইভিএম ভোট, এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নাই, আর একজনের দুটো ভোট দেওয়ারও কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনারা তাকে ভোট দেবেন, উনি হবেন এই ইউনিয়নের চেয়ারম্যান, উনি হবেন মেম্বার, উনি হবেন আপনাদের জনপ্রতিনিধি। আপনারা কাকে নির্বাচিত করবেন সে বিষয়ে তাদের কাছ থেকে বক্তব্য শুনবেন। এখন আপনারা বলতে পারেন যে আপনিও কিছু যাচ্ছেন, আমি অনেক আসতে ভাই কামো। কামটা হচ্ছে কি যে আল্লাহ দিলে অনেক ভালো আছি, আল্লাহ দিলে ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো আছি। যেমন জাহাঙ্গীর বলছে না যে আমার প্রাইভেট শিক্ষক, হ্যাঁ আমি ছাত্রদল যখন ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, যখন ছুটি ছিল তখন আমি এখানে স্কুলে অনেক ছাত্র ছাত্রীকে প্রাইভেট পড়াতাম অনেক। তো এখন এই পড়ানোর তো কারণ ছিল, যারা সুখী মানুষ অনেক টাকাওয়ালা তারা পড়ালে হয়। আমার টাকা পয়সা কম আছিল মানে 5 ভাই বাপের সবগুলো স্টুডেন্ট, হ্যাঁ প্রত্যেক মাসে অনেক টাকা দেওয়া লাগে। যদি 1000 টাকা ইনকাম করা যায় খারাপ কি, সেজন্য পড়াতাম। আল্লাহর অশেষ রহমত, অশেষ যে গুণাবলী এবং আমরা পরিশ্রম করে আল্লাহর রহমতে অনেক দূরে গিয়েছি। এখন আর্থিক কোনো সমস্যা ইনশাআল্লাহ আমাদের নেই। বাড়ি বলেন, গাড়ি বলেন, ইন্ডাস্ট্রি বলেন, কল কারখানা বলেন, সবই আল্লাহ দিয়েছে। কিন্তু এর পাশাপাশি পীরগঞ্জের যে কোনো গরিব মেহনত মানুষ আমার কাছে যখনই গিয়েছে, আমি আমার সাধ্য মতে সকল সময় চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার জন্য। এবং শুধু তাই না, অনেক সময় ঢাকার যারা থাকেন, রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের বিপদে পড়েন, হাসপাতালে ভর্তি হতে পারেন না, চিকিৎসা করতে পারেন না, এলাকার কোনো গরিব মানুষ ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন, কিংবা অসুখ হয়ে মারা গিয়েছেন, কিংবা অন্য কোনো কারণে মারা গিয়েছেন, লাশটা গ্রামে পাঠানোর ব্যবস্থা নাই, সেটার ব্যবস্থা আমি অনেকদিন থেকে করে আসছি। তখনই পীরগঞ্জের মানুষকে আমি দূরে ঠেলে দেয় নেই। এখন থেকে পীরগঞ্জের মানুষ, আমরা আমাদের সরকার, বর্তমান সরকার শেখ হাসিনার সরকার, উনি আমার আপন চাচা শাশুড়ি। এই সরকার দেশে অনেক উন্নয়ন করেছে, এই সরকার সারা দেশে তা করেছে, পীরগঞ্জ তার ছিঁড়ে ফোড়া করতে পারে নাই, কারণ পীরগঞ্জের এমপি স্থানীয় নয়। আপনারা জানেন যে আপনি বিয়ে করছেন, বিয়ে করে বউ নিয়ে এসছেন, আপনার বিয়ে হচ্ছে 3 বছর আগে, তারপরে বই করে কি খালি মায়ের বাড়ি গপ্প, তার মায়েরা খুব ভালো, বাবারা ভালো, ভাইরা ভালো, আর দিক দেওয়ার সুযোগ আছে সব খারাপ। সত্য কি মায়েরা মন খারাপ করেন না? শেখ হাসিনার শ্বশুরবাড়ি কোথায়? পীরগঞ্জ, যার জন্য 20% দান তার আছে। আর কোন তো ভাই হামতি এমপি তার এখানে আছে টান থাকবি, তোর ফোন ধরে না। আমার বাদল আমাদের সভাপতি চ্যালেঞ্জ, বাদল তুই ফোন দিয়ে দেখে তোর এমপি কে ফোন ধরে কিনা। বাদল এখানে আছে, ফোন ধরবে না। একটা আমি সভাপতি নিয়ে দেন, আপনি তার ফোন ধরেন না, আমি তার ফোন ধরেন না, আপনি কার ফোন ধরবেন? আপনি কার সঙ্গে করবেন? আপনি কার এমপি? আমাদের যখন আমরা ঢাকায় যাই, সারা দেশের বিভিন্ন স্থানে যাই, মানুষ টিকতে ইনসাল করে,
পীরগঞ্জের 15 চেয়ারম্যান, একটা মেয়র। কোন চেয়ারম্যান ফোন করলে সহজে আমার এই বিষয়ে ধরে না, খালি দেখে কেটা ফোন করছে ভাই, ও সাবেক চেয়ারম্যান ওবার, কেটা ফোন করছে ভাই সাইন চেয়ারম্যান ওটাও বাদ। কার ফোন ধরবে? 5-7টা দালাল তৈরি হয়েছে যারা নিজের স্বার্থে কথা বলে তারা। এখন উন্নয়ন হচ্ছে তার কারণ হচ্ছে শেখ হাসিনার সামনে যা যায় উনি সব পীরগঞ্জ দিয়ে দেয়। এখন একটা কথা না বললেই নয়, আপনার ধরেন একটা মেয়ে আছে, খুব শখ ছিল কি যে 2-3টে মেয়ে হবে বা একটা ছেলে হবে, সংসার বড় হবে, শখ থাকতে পারে না। আবার কারো কোনো ছেলে মেয়েই নাই, ছেলে মেয়ে হয়ও না, একটা বেটি পারবেন নিচে, পারবেন না, পরের বছরে ফির তার বেটি আছে একটা, তাহলে কেউ 2 বেটি হলো। আচ্ছা ধরেন আপনারা 2 মেয়েকে বলছেন, বলা আছে মা 2টাই মোর বেটি, তোরা যখন যা খুশি তাই করবে। আপনি স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আপনার বইও দিয়ে দিছে, কিন্তু যেটা পালক বেটি ওর ভোগ নাকছে, আর যেটা বাইরে বেটি নিজের ওর মনে করার ভোগ ওর কথা নাকছে। এখন পালক বেটি মায়ের কাছে ঘুরে করবে কি, মেয়েটা কিছু খানো হয়, আর যেটা নিচের বেটি বড় থেকে কবি, আরে পাক করার তো কোনো কথা নেই, খেলাও আর খাও, তাই না? আপনি পালক বেটি যা কিছু করেন না কেন, এই পালিত কন্যা কখনোই বিশ্বের থেকে কোনো তালা খুলবে না, কখনোই আপনার বাড়িতে কিছু টাকা আছে টাকা নিবে না। কেন আপনি কখন চোর করেন, ঠিক আছে ঠিক কিনা? এবং যেহেতু তার বাড়ি পীরগঞ্জ নয়, যেহেতু তার কোনো রক্ত সম্পর্কে নাই, তার কোনো টান নাই, এই জন্য আমি আইন থেকে ধন্যবাদ জানাই। উনি যে কথা বলেছে আমার সেখানে কথা, আমরা আগামী নির্বাচনে আমরা চাই শেখ হাসিনা নিজেই প্রার্থী হবেন অথবা সজীবন জয় নিজেই প্রার্থী হবেন। এর বাইরে যদি কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে আমি একজন স্ট্রং দাবিদার, সেক্ষেত্রে আমি আগামী বছরে অবশ্যই নমিনেশন চাই। এবং যদি এর পরেও পীরগঞ্জের বাইরে কাউকে দেওয়া হয় মনোনয়ন, আমরা সবাই মিলে পূজা করবো। আমরা বাইক প্রার্থীকে পীরগঞ্জ ঢুকতে দেব না। সবাই একবার আমরা কোনোভাবেই পীরগঞ্জের বাইরে অজয় শেখ হাসিনা বাইরে, যদি পীরগঞ্জ থেকে কেউ হয় ভালো, শেখ হাসিনা হলে আলহামদুলিল্লাহ, জয় হলে আরো ভালো। এর বাইরে যদি বাইর থেকে নোয়াখালী, রংপুর বা দিনাজপুর থেকে কাউকে আনা হয়, আমরা তাকে সম্মিলিতভাবে পীরগঞ্জ থেকে বিতাড়িত করবো। ভোট দূরের কথা, ভোটের আগে তাদের নমিনেশন সাবমিট করতে আসতে না পারে। আমরা এই ব্যবস্থা কেন করবো? কারণ আমার বাড়ি পীরগঞ্জ, আমার রক্তের টান আছে, আমার নারীর টান আছে, আমার রক্ত ঋণ আছে, আমার দায়বদ্ধতা আছে। আমার প্রতিবেশী কাঁদলে আমার মন কাঁদে, আমার গ্রামবাসী কাঁদলে আমার মন কাঁদে, আমার এলাকার লোক কাঁদলে আমার মন কাঁদে। ওনার কাঁদবে। আজ থেকে 2 মাস আগে পীরগঞ্জের 2 জন লোক ঢাকা মারা গিয়েছে, আমি নাম বলতে চাই না। সেই লাশ দুটা অনেক কষ্ট করে হলেও আমি পাঠিয়েছি। আজ থেকে 1 বছর আগে এইরকম ঈদের দিনে, ঈদের পর দিন রাজশাহীতে গিয়ে 17 জন মানুষ পুড়ে মারা গিয়েছিল, মনে আছে আপনার? 17 জন মানুষ থেকে পুড়ে মারা যায়, এর চেয়ে দুঃখের ঘটনা হতে পারে কিছু বলেন? হতে পারে না। মানুষ পুড়ে কয়লা হয়ে গেছে, কাউকে চেনা যাচ্ছে না। দেশের যে কোনো এমপি হলে সেখানে কি করতো, হেলিকপ্টার নিয়ে হলেও দেখতে যেত যেখানে কি ঘটনা ঘটলো, কি হয়েছে। কিন্তু আমাদের এমপি একটা ফোনও করেন নাই, একটা টেলিফোনও করেন নাই। আমি নিজে রাজশাহী বিভাগীয় কমিশনার পুলিশের, রাজশাহী আরএনবি পুলিশ কথা বলেছি, জেলা প্রশাসক ডিসি যাকে বলে তার সাথে কথা বলেছি। ডিসি সেখানে বলেছেন এই লাশ আমি পাঠানোর ব্যবস্থা করব। এবং লাশ কয়লা হয়ে গিয়েছিল, চেনা যায় না। এটা করতে হয় কি, ডিএনএ টেস্ট করা লাগে। ডিএনএ টেস্ট করবেন 1 মাস 2 মাস পরে লাশ পাওয়া যাবে। আমি বলছি না, আপনারা স্যাম্পল দেন, 1 2 3 4 এইভাবে লাশের নম্বর দিয়ে লাশ দিয়ে দেন, কার কোনটি মাটি হোক, মাটি কোনটা হোক। এখন কি হলো, রাজশাহী ডিসি প্রত্যেক লাশকে পীরগঞ্জ পৌঁছানোর জন্য 10,000 করে টাকা দিয়েছিলেন আমার জন্য। আর আমার এমপি কি করলেন, লাশ পীরগঞ্জে আসলো, উনি মোবাইল একটা বক্তব্য মারলেন, বক্তব্য মারিয়ে কি করলেন, 5,000 টাকা দিয়ে দিল।
বোঝেন কত মায়া। ডিসি রাজশাহীকে আমরা কি হয় দিল কত 10,000, আমার এমপি কি দিল 5,000। এই প্রাইমারি স্কুলে আমি নিজে ছিলাম, আমার এমপি 2 বার এসেছিল এবং এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছেন গাড়ি থাকার পরে। এই টাকা গয়নাই পার করে দেবো, বুঝছিল কথা হচ্ছে। আর আমি বদলকে বলবো, তুমি কত টিয়ার দায়িত্ব দিবা বদ্ধ এটা বলবো না। এটা ইলেকশনের সময় তুমি টিয়ার দিবা পরে বলা, পারলে পকেট থেকে টাকা দিয়ে করে দাও, কোনো সমস্যা নাই। টিয়ার দেওয়া এখন নিষেধ। কেন নিষেধ এটা বলা যাবে না, সরকারি মাল। কেন ইলেকশনের সময় একটা আইন থাকে, এই আইনে যেখানে এমপির এলাকায় আসতে পারে না, হ্যাঁ, অথবা এটা বলা যাবে না, এটা না বলাই ভালো। বলে কি হবে, বলে বরং নির্বাচন বিধি লঙ্ঘন হবে, লোককে হস্টেল করা হবে। মানুষ মনে করতে পারে কি সরকার তার টাকা দিয়ে ভোট কেনা শুরু করছে। সরকার তার টাকা দিয়ে ভোট কেনার দরকার নাই। সরকার ভোট চাবে তার উন্নয়ন দিয়ে, সরকার ভোট চাবে তাদের আইন প্রশাসন শৃঙ্খলা দিয়ে, সরকার ভোট চাবে তাদের জনমত দিয়ে। সরকার কখনো জোর করে ভোট চায় না, জোর করে ভোট দেবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে তার নৌকাবারকে যেহেতু আমি নৌকাবারকের লোক, ভোট চাইতেই পারি। এখন ইলেকশন বন্ধ, ভোট আমি এখন যাবো না, হয়তো ভোট করা চাইতেও পারি। সপ্তাহ নৌকা পাবে, আমি আওয়ামী মানুষ, যে নৌকা পাবে তার জন্য ভোট চাইতে পারে, খুব স্বাভাবিক। তবে ইলেকশনের সময় সরকারি কোনো বরাদ্দের জন্য কোনো ঘোষণাকে দেওয়া যাবে না, এটা খুবই গরিব কাজ, খুব খারাপ কাজ। যাই হোক, আপনারা আমার কথা শুনলেন। আমার ভাই বর্তমান চেয়ারম্যান ছিলেন, বলেন তো উনি কার কাছ থেকে 1 টাকা নিয়েছেন? 1 টাকা নিছেন? যদি 1 টাকা না নিয়ে থাকে, ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি ইনশাল্লাহ কারো কাছ থেকে 1 পয়সা কোনো কারণে না লাগবে না, লাগবে না ইনশাল্লাহ। কেন লাগবে না? আল্লাহ রহমতে আপনার দয় অনেক ভালো আছি। এক সময় আমরা জীবনে কষ্ট করেছি, এখন আর কষ্ট নাই। কষ্ট যখন শেষ হয়েছে তখন থেকেই মানুষের পাশে বিভিন্ন ভাবে দাঁড়ানোর চেষ্টা করেছি, আজও করে যাচ্ছি। আগে বলছি যে আমার তো ভাই এই বৃহৎ দরকার নাই, কিন্তু এখন যখন দেখি আমার একটা লোক একটা ডিলারের জন্য অনেক কষ্ট করতেছে, যখন দেখি আমার একটা লোক বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে, যখন দেখি আমাদের এলাকার লোক চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, যখন দেখি আমাদের এলাকার লোক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের এলাকার লোকের কোনো মান সম্মান বলে কিছু নাই। ঢাকার যাবেন দেখা করবার আগে 3 ঘন্টা ওয়েট করো, 3 ঘন্টা ওয়েট করার পর কি দিন পড়ছে। আমি কই দিন পড়ছে মানে কি হে, কি এলো দিন ফেলাইছে? আরে দিন ফেলাইছে মানে এটা তো আগে সুযোগ যে যারা কোর্ট কাছারি যায়, আজকে উকিল নাই, কালকে রেজিস্ট্রেশন নাই, দিন পড়ছে, এটা কি হলো? এটা কি দিন ফেলাইছে? ডেট কোন দিন পরে গবি, সেটা ডেটে কবা না। যাই হোক, ওনার কোনো দোষ নাই, ওনার কোনো দোষ নেই, কারণ উনি সৎ মানুষ, ভালো মানুষ। কিন্তু আমার কথা হচ্ছে এটা সৎ মানুষ, ভালো মানুষ হওয়ার দরকার নেই। উনি সৎ মানুষ, উনি ভালো মানুষ, উনি শিক্ষিত মানুষ, আমার এত ভালো মানুষের দরকার নাই। আমার কি দরকার? আমার যারা কাম করবে সেই মানুষের দরকার। কে ভাই এটা যেটা আছে চেয়ারম্যান প্রার্থী আছে না, এখন তো 6 নম্বর থেকে একটা লোক এসে ভোট দিবে, 6 নম্বর থেকে তো দেওয়াই নেই, চেয়ারম্যান ভোট দিবে তারা কে দিবে না? কে? আরে অত 6 নম্বর লোক ঘরটা আছে কোনো? এই তো কথা। চাকরি বাকরি যে আমার এমপি দেয় না তা কিন্তু নয়, দেয় ওই নোয়াখালীর থেকে দেয়, তার বাবার বাড়ির থেকে দেয়, বিভিন্ন খেলা দেয়। এখন ধরেন আমার কাছে আমি 1000 টাকা নিলাম, 1000 টাকা নিয়ে কি করলাম, ধরে তোর ওই নিয়ে এক কাম করে দেবো, তোর সাইকেল টায়ার নষ্ট হয়েছে, মোট টায়ারের দোকান আছে, 9,000 টাকা কিনে দেন, 1000 টাকা দেয়। আপনি বিশ্বাস করে আমাকে 1000 টাকা দিলেন, টাকা দেওয়া শেষ, আমি আর ফোন ধরিনি আপনার, টাকাও গেল, টায়ারও নাই। এটা কি বলে? প্রতারণা, ঠিক কিনা? এখন আমি অদা করলাম আপনাকে যে আমি এই কাজগুলো করে দেবো, আমি সেটা করলাম না, সেটা কি প্রতারণা হবে না? সৎ বলতে যেটা বোঝায় খুব ছোট অর্থে, ভালো মানুষ বলতে যেটা বোঝায় সেটা অনেক বড় অর্থে। যে স্বামী তার বউয়ের কাছে ভালো নয়, ওই কখনই ভালো লোক নয়। যে বাবা তার ছেলেমেয়ের কাছে ভালো নয়, সে কখনই ভালো মানুষ হতে পারে না। যে মানুষ তার ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কাছে ভালো, সে নিঃসন্দেহে ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এখন আমার যদি কেউ যে কয় ভাই তুমি এরা
ওই ঘোড়াঘাট যা মেম্বারে দাও আমি দাঁড়াবো কেতা বলে কে কবি কি তোর মিয়া তোর ভাই ভাব নাই আজকে ঘোড়াঘাট আসছে মরবে। যাই হোক, আমি অনেক কথা বললাম, আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন সেজন্য আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তবে আমি আপনাদের সঙ্গে ছিলাম অতীতে, আজকেও আছি, আগামী দিন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে পাবেন ইনশাল্লাহ। একবার মিস কল দিয়ে দেখতে পারেন ফোনটা ধরি কি না। এখানে হয়তো মঞ্চে যে একজন আছেন তারা বিভিন্ন সময় ফোন করেছে, এমনকি রাত 1টা 2টা 1টা কখনই কোনোদিন কারো ফোন না ধরা করে নেই, কারো সাথে খারাপ ব্যবহার করে নেই। যদি খারাপ ব্যবহার করে কেউ বলতে পারে তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেবো, ভাই বলেছি। কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না ফোনে আমি কাউকে একটি কটু কথা বলেছি। আমার লোককে থানা ধরে নিয়ে যায় বিভিন্ন থানায়, আমি তারা বলার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি লোকটা ছাড়ানোর জন্য। এবং আপনি এখানেও একজন পাবেন হয়তো বা যে ঢাকায় যদি থেকে থাকেন আশপাশ এই ঘটনা ঘটেছে এবং আমি এগুলো করেছি, তাহলে এখন বলতে চান তোমার এত ক্ষমতা করতে হবে, তোমার কথা করে পুলিশ শোনে। আমার ব্যক্তি সিরাজের কোনো ক্ষমতা নাই, শুধু কি আছে আমার ইচ্ছা আছে, আমার নিজের কোনো এরকম যোগ্যতা নাই। কি আছে? আমার রক্তের টান আছে, আমার নিজস্ব কোনো দম্ভ নাই যে ওসি আমার কথা শুনবে, ডিসি আমার কথা শুনবে। কি আছে? আছে ইচ্ছে শক্তি। সেই সাথে মাথার উপর তাজ হয়ে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার বলে আমরা বলিয়ান, তার জন্যই আমরা ক্ষমতাশীল, তার জন্যই থানা পুলিশ সকলে ইনশাল্লাহ আমাদের কথা শোনার চেষ্টা করে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আপন তার শাশুড়ি। এই হলো আমার ক্ষমতার গপ্প। যত আছে আওয়ামী লীগ সবার ক্ষমতার গপ্প আমার মধ্যে কি কেন আওয়ামী লীগ করেন কি হচ্ছে? তোমার পার্টি যদি ক্ষমতা থাকে তাহলে মেলা দাম, যদি ক্ষমতা না থাকে দাম আছে। আজকে দেখা যাচ্ছে চোখ খুললেই সব সালা আওয়ামী লীগ, ওটা আওয়ামী লীগ। ধানের সাথে ধানের শীষ অবশ্যই একটা হারায় নেই। যদি তাই হবে তাহলে কিন্তু আমরা 4টি ইউনিয়ন হেরে গেছি না? লোক আসছে 4টি ইউনিয়নে, তো কোনো কারণ তো ছিল নাকি? হয় ক্যান্ডিডেট খারাপ, নাই আমার এক দোষ তো হচ্ছে নাকি? মানুষ ভোট দেয় নাই, কোনো কারণ দেয় নাই। সেই কারণগুলো আমরা উদ্ঘাটন করতে চাই। এই উদ্ঘাটন করতে গেলেই যারা জনপ্রতিনিধি তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, তাদের সুবিধাকে পাশে দাঁড়াতে হবে। তারা কি চায় সে যদি কাজ করতে হবে। যদি আমরা কে করতে পারি তাহলেই এই সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আগামীতে। তাহলে আমাদের দল বিপুল ভোটে আবার জয়ী হয়ে ইনশাল্লাহ ক্ষমতায় বসতে পারবে। না হলে যদি আমরা আমাদের পীরগণ যা চলছে এরকম চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে না। কারণ যে আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নৌকা মার্কায় গত 2018 সালে ভোট দিয়েছিলেন, আমি বিশ্বাস করি সেই আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয় নাই। হয়তো উন্নয়ন হয়েছে, উন্নয়ন হলেও মানুষের বেটির বিয়ে, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত সমস্যার সমাধান কারোই কখনো হয় নাই। থানায় পুলিশ ধরে নিয়ে যায়, এসিডেন্ট কাম করে না, ইউনো কথা শুনে না, এজন্য লোকাল এমপি দায়ী। এবং সেজন্য উনি কি ভূমিকা রাখতে পারেন নাই, ভূমিকা রাখতে সক্ষম হন নাই। যেহেতু উনি অনেক বড় পদে আছেন, উনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার তো সময় নাই। এজন্য আমরা কি চাই না, খাবার বলানোর দরকার নেই, আমরা ডাটকে মাছ খাবো। আমি ডাটকে মাছ হয়ে চাচ্ছি আগামীতে আবার বলি, যদি জননেত্রী শেখ হাসিনা না চায়, ওদের সাহেবের ছেলে সজীবের জয় যদি না চায়, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের মধ্যে দাবি পেয়ে গেলাম, আমি মনোনয়ন চাবো। এবং আপনারা আমার সাক্ষাৎ থেকে বিপুল ভোটের লোককে জয় দিয়ে দেখিয়ে দেবেন পীরগঞ্জের মানুষ স্থানীয় লোককে ভালোবাসে, 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 ভালোবাসে। আর কথা বলতে চাই না, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওতার ক্লাবে। ধন্যবাদ সিরাজুল মামাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।